ছোট্ট প্রশ্ন দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করব। আচ্ছা, কখনো আপনি কি নিজেকে চিনেছেন? কে আপনি? কোন শক্তির বলে প্রত্যেক দিন প্রতি মুহূর্ত আপনি পরিচালিত হচ্ছেন? ঠান্ডা মাথায় খুব শান্তভাবে আপনি যদি এই প্রশ্নটা নিজেকে করেন, তার কি উত্তর খুঁজে পাবেন? দেখুন, এই প্রশ্নটা যুগ যুগান্তর ধরে চলে আসছে যে মানুষ কে, কোন মেকানিজমে আমরা প্রত্যেক দিন নিজের জীবন ধারণ করছি। আজকের এই ভিডিওতে আমরা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। সঙ্গে থাকুন এবং আপনি কোন জায়গায় আমার সঙ্গে দ্বিমত কমেন্ট করে জানান। বন্ধুরা, আমরা যারা মানুষেরা রয়েছি, আমরা শুধুমাত্র একটা বডি নই, শুধুমাত্র একটা বডি নিয়ে আমরা তৈরি নই। অবশ্যই এই বডিটা বা শরীরটা আমাদের একটা অস্তিত্বের মাপকাঠি বা অস্তিত্বের একটা অংশ, কিন্তু সেটা কখনোই সম্পূর্ণ আমি নই। ঠিক আছে? তাহলে আমি কি? বহু মানুষের উত্তরে বলে মানুষেরা হচ্ছে দ্য মিক্সচার অফ ইমোশন বা মিক্সচার অফ কেমিক্যাল। অবশ্যই সেগুলো ঠিক, তবে একমাত্র কি মিক্সচার অফ ইমোশন বা মিক্সচার অফ কেমিক্যালস? সম্ভবত না। আধ্যাত্মিকভাবে চিন্তা করলে আমরা একটা আত্মা, কিন্তু আত্মাটাই বা কি? এই যে আপনি, আমি, আমরা প্রত্যেকটা মানুষেরা যে শক্তির বলে এগিয়ে যাচ্ছি, বেসিক্যালি আমরা প্রত্যেকেই কিন্তু একটা এনার্জি, এমন একটা এনার্জি যে এনার্জিটা আমাদের ভেতরে একটা মেকানিজম তৈরি করছে, একটা অটোনোমাস মেকানিজম। যেই মেকানিজমের মাধ্যমে আমরা কোনো কিছুকে চিন্তা করছি, উপলব্ধি করছি, সিদ্ধান্ত নিচ্ছি এবং কোনো কিছু করার জন্য নিজেদেরকে সেই কাজে নিয়োজিত করছি। তো এই যে একটা টোটাল মেকানিজম, এই যে শক্তিটা, এই টোটাল আপনি বা আমি একটা মানুষ। আমি বিভিন্ন লিটারেচার বা বিভিন্ন এক্সপার্টসদের বিভিন্ন ওপিনিয়ন কালচার করে একটা কনক্লুশনে পৌঁছেছি, একটা সিদ্ধান্তে পৌঁছেছি যে আমরা মানুষেরা মূলত 4টি ডাইমেনশন নিয়ে তৈরি। 4টি ডাইমেনশন কি সেগুলো? নাম্বার 1 যেটা প্রথম ভাগ, সেটা হচ্ছে আমাদের শারীরিক, অর্থাৎ ফিজিক্যাল, যেটাকে আমরা বলি ফিজিক্যাল কোশেন, PQ। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে আমাদের বুদ্ধিমত্তা, যেটাকে আমরা বলছি ইন্টেলিজেন্স, অর্থাৎ ইন্টেলিজেন্স কোশেন। নাম্বার 3 হচ্ছে আমাদের আবেগ, অর্থাৎ ইমোশনাল কোশেন। এবং নাম্বার 4 সেটা হচ্ছে আমাদের স্পিরিচুয়াল কোশেন, অর্থাৎ আধ্যাত্মিকতা। এই প্রত্যেকটা, এই 4টে আলাদা আলাদা ডাইমেনশন নিয়ে আপনি তৈরি, আমি তৈরি, পৃথিবীর প্রত্যেকটা মানুষ তৈরি। পৃথিবীর অন্য যে কোনো পশু যারা রয়েছে, তারা কিন্তু একটা বডি হিসাবেই এই পৃথিবীতে আছে, একটা বডি তারা। যেমন আপনি যদি খুব ঠান্ডা মাথায় চিন্তা করেন একটা হাতির কথা বা একটা বাঘের কথা বা একটা বেড়াল, কুকুর, মুরগি, যে কোনো প্রাণীর কথা, তাহলে কিন্তু তাদের বডিটাই আপনার মাথায় আসবে, তাদের শেপটা, তাদের সাইজটা, এগুলোই কিন্তু আপনার মাথায় আসবে। কিন্তু যখন আপনি কোনো একটা মানুষের কথা চিন্তা করবেন, তাহলে শুধুমাত্র সেই মানুষটার আকার বা বহিরাকৃতি নিয়েই কিন্তু চিন্তাগুলো আপনার মাথায় আসবে না। তার সঙ্গে আরও বেশ কিছু জিনিস আপনার মাথায় আসবে। লোকটা কেমন, লোকটা ব্যবহার কেমন, লোকটার ফিলসফি কেমন, এই সমস্ত জিনিসগুলো নিয়েই সেই মানুষটা আপনার সামনে প্রতিফলিত হবে। তাই এই 4টে ডাইমেনশনকে যদি সঠিকভাবে আমরা বিশ্লেষণ করতে পারি, তাহলেই আপনি বা আমরা প্রকৃত কি সেটা আমাদের সামনে পরিষ্কার হবে। এবং এই জিনিসগুলো যখন পরিষ্কার হবে, তখন আমাদের কাছে একটা সুযোগ থাকবে নিজেদেরকে আরও অনেক বেশি উন্নত মানুষ রূপে এই সমাজের বুকে, এই পৃথিবীতে আত্মপ্রকাশ করার। তাই আসুন এক এক করে আমি এগুলোকে নিয়ে আলোচনা করছি। আপনারা সঙ্গে থাকুন। ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু আমি এইটুকু আপনাদের আশ্বাস দিতে পারি, এই তথ্যগুলো জানার পরে আপনারা নিশ্চয়ই একটা নতুন দৃষ্টিভঙ্গি খুঁজে পাবেন নিজের জীবনকে সঠিকভাবে পরিচালনা করার। প্রথম যে পয়েন্টটা, সেটাকে আমরা বলছি ফিজিক্যাল কোশেন্ট। ফিজিক্যাল কোশেন্ট মানে আমাদের শারীরিক ক্ষেত্রটা। দেখুন, আপনার শরীর বা আপনার স্বাস্থ্যটাকে এড়িয়ে গিয়ে আপনি কখনোই একটা পূর্ণ জীবন পেতে পারেন না।
ঠিক আছে? আপনার স্বাস্থ্য বা আপনার ফিজিক্যাল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যদিও সেটা অনলি 25% অফ ইউ, ঠিক আছে, 4 ভাগের 1 ভাগ। তাহলে একটু ফিজিক্যাল কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করা যায়। এই যে ফিজিক্যাল কোয়েশ্চেন, এই ফিজিক্যাল কোয়েশ্চেনকে যদি আমরা ডেভেলপ করতে চাই তাহলে এর 4টে জায়গা রয়েছে। কি সেগুলো? নাম্বার 1 হচ্ছে আপনার ফুড। আপনি কি ধরনের খাবার খাচ্ছেন। দেখুন, আমাদের হিউম্যান বডি মূলত কয়েকটা জিনিসকে গ্রহণ করে। সেগুলো হচ্ছে নাম্বার 1 মিনারেলস, কার্বোহাইড্রেট, ওয়াটার, ভিটামিন, ফ্যাট এবং প্রোটিন। এর বাইরে আপনি যাই খান না কেন সেটা আপনার শরীর কিন্তু বের করে দেবে, ভমিট করে বের করবে, অথবা অন্য প্রকারে বায়োলজিক্যাল প্রসেসে ওটাকে শরীরের বাইরে বের করে দেবে। এবার এই যে খাবারগুলো, এই যে খাবারের যে এলিমেন্টসগুলো রয়েছে, এইগুলো আমরা মূলত প্রকৃতি থেকেই পাই। মাথায় রাখতে হবে, ফ্রেশ ফ্রুটস, ফ্রেশ ভেজিটেবলস যেটা আমরা সরাসরি নেচার থেকে পাচ্ছি, সেটা আমাদের শরীরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ডায়েট। যে সমস্ত খাবার প্যাকেটজাত খাবার বা প্রসেসিং ফুড, এই খাবারগুলো কিন্তু আমরা খাচ্ছি, আমরা নিচ্ছি কারণ আমাদের কাছে অন্য সময় অন্য কোনো উপায় থাকে না, এগুলো খেতেই হয়। কিন্তু চেষ্টা করতে হবে যতটা সম্ভব ন্যাচারাল ডায়েট আমাদের শরীরে নেওয়ার, কারণ ডায়েটিং আমাদের পিকিউকে অনেকটা হাই করতে পারে। ঠিক আছে? আর একটা কথা বলে ডায়েটিশিয়ানরা যে সমস্ত খাবার রান্নাঘর হয়ে আপনার কাছে আসে সেই খাবারটা কিন্তু ন্যাচারাল হয় না। কিন্তু রান্নাঘরের খাবারকে তো আমরা অ্যাভয়েড করতে পারি না, সেটা তো খেতেই হবে। কিন্তু চেষ্টা এটাও রাখতে হবে যে ন্যাচারাল ডায়েট, যেটা প্রকৃতি থেকে সরাসরি আমরা গ্রহণ করতে পারি, সেই খাবারগুলোও যেন আমরা নিয়মিতভাবে গ্রহণ করি। তাহলে প্রপার ডায়েটিং ইজ ইম্পর্ট্যান্ট। এবার আসুন নাম্বার 2, সেটা হচ্ছে স্লিপিং। আপনার সঠিক ঘুমানোটা, আপনি কখন ঘুমোচ্ছেন, কতটা ঘুমোচ্ছেন, কিভাবে ঘুমোচ্ছেন, এগুলো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, ঘুম নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে আছে, বহুদিন আগে আমি এটা বানিয়ে রেখেছি, আপনারা প্লে লিস্টে গিয়ে সেটা খুঁজে দেখতে পারেন। দেখুন, ঘুমের একটা প্যাটার্ন হয়, যেমন র্যাপিড আই মুভমেন্ট, নন র্যাপিড আই মুভমেন্ট। মানে যারা আর্লি নাইটসে স্লিপ করে তাদের কিন্তু নন র্যাপিড আই মুভমেন্টটা হয়, অর্থাৎ আই বলটা তখন শান্ত থাকে, অর্থাৎ আপনি অনেক গভীরভাবে ঘুমোতে পারেন। প্রত্যেক দিন আমরা যে কাজকর্মগুলো করছি, সারাদিনের মেমোরিগুলো আমাদের ব্রেনে কিন্তু আর্লি নাইটসে সেগুলো আমাদের ব্রেন কি করে, ফাইলের আকারে সেগুলোকে সর্টিং করতে থাকে, সাজাতে থাকে। ব্রেনের মধ্যে যে স্কিমা আছে, স্কিমার আকারে সেগুলোকে সর্ট আউট করতে থাকে। এবং সেই সময় কিন্তু আপনার নন র্যাপিড আই মুভমেন্ট হয়, অর্থাৎ আপনি ডেপথে ঘুমোতে পারেন। যত আমরা সকালের দিকে যাই তখন আমাদের ঘুমটা আস্তে আস্তে হালকা হতে থাকে এবং তখন র্যাপিড আই মুভমেন্ট হতে থাকে, এবং তখন আমরা দেখবেন অনেক রকম স্বপ্ন দেখি, ভোরবেলার দিকে জেগে উঠি স্বপ্ন দেখে। ঠিক আছে? তো ঘুমের প্যাটার্নটা হওয়া উচিত আর্লি নাইটসে। 10 PM ইজ দ্য রাইট টাইম টু গো টু বেড, এবং আর্লি মর্নিংয়ে ঘুম থেকে ওঠাটা এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তাই স্লিপিংটা প্রপারলি আমাদের নিতে হবে, এটার দিকে মাথায় রাখতে হবে। পিকিউকে হাই করার জন্য স্লিপিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজ একটা এমন প্রসেস যেটার মাধ্যমে আপনি সম্পূর্ণভাবে সচল থাকতে পারেন, আপনার শরীরটা সচল থাকতে পারে। দেখুন, সাধারণভাবে যদি একটা মানুষ এক্সারসাইজ না করে, আমাদের হার্ট যে পাম্প করছে সেটা খুব স্বাভাবিক, এবং সেই স্বাভাবিক পাম্পের ফলে ব্লাডগুলো আপনার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছতে পারে না। ঠিক আছে? আমরা জানি ব্লাড ক্যারি করে অক্সিজেন, এবং সেই অক্সিজেনের মাধ্যমে আমাদের শরীরের সমস্ত সেলসগুলো পুষ্ট হয়। কিন্তু শরীরের এমন অনেক এক্সটেন্সিভ পার্টস আছে যেখানে হয়তো সাধারণ পাম্পিং অফ হার্টসে সেই ব্লাডগুলো সেখানে পৌঁছতে পারে না। ফলে শরীর একটা অটোমেটিক মেকানিজম তৈরি করে, মানে সেই সমস্ত সেলগুলো একটা আর্টিফিশিয়ালি অক্সিডাইজ হওয়ার চেষ্টা করে, এবং সেই সিস্টেমটা, শরীরের সেই আর্টিফিশিয়াল মেকানিজমটা হয়তো পার্মানেন্টলি অনেক দিন হয়তো সেই জিনিসটাকে হেল্প করলো, কিন্তু সেটা পার্মানেন্টলি করতে পারে না। আবার একটা সময় এসে দেখা যায় যে সেই সমস্ত জায়গায় কিছু ফাংশনস দেখা দিচ্ছে, অর্থাৎ বেশ কিছু শারীরিক ত্রুটি তৈরি হচ্ছে সেই সমস্ত জায়গায়, কারণ ন্যাচারাল প্রসেস সেখানে অক্সিজেন পৌঁছতে পারছে না। ঠিক আছে? এবং ধীরে ধীরে সেখানে কিছু কিছু ডিজিজের
ফরমেশন হয় এবং সেটা কিন্তু অনেক বেশি সিরিয়াস হতে পারে। তো সেই জন্য যখন আমরা এক্সারসাইজ করছি, যখন আমরা হাঁটছি, হালকা জগিং করছি, তখন কি হয়, তখন হার্টবিটটা বেশ তাড়াতাড়ি হয় এবং এত ফাস্টের ফলে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে ব্লাডগুলো কিন্তু ন্যাচারাল প্রসেসে পৌঁছয় এবং শরীরের প্রত্যেকটা পার্টস কিন্তু অনেক বেশি সচল থাকে, সজীব থাকে এবং শারীরিক সক্ষমতার দিকে আমরা অনেক বেশি পুষ্ট থাকতে পারি। তাই ফিজিক্যাল এক্সারসাইজ এভরিডে অ্যাটলিস্ট 30 to 40 মিনিটস এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিছু যদি করতে নাও পারেন তাহলে জোরে জোরে হাঁটুন। হেলথ এক্সপার্টসরা হাঁটাটাকে একটা দারুণভাবে ইম্পর্টেন্স দিয়েছে, তাই চেষ্টা করুন প্রত্যেক দিন একটু এক্সারসাইজ করার। এটা পিকিউকে বাড়ানোর ক্ষেত্রে একটা দারুণ ব্যাপার। নাম্বার 4 যেটাকে বলবো পিকিউটাকে সঠিক রাখার জন্য, সেটা হচ্ছে আপনার রিক্রিয়েশন। আপনি কিভাবে নিজেকে স্ট্রেস ফ্রি রাখছেন, ঠিক আছে? একটা প্রপার অ্যাসোসিয়েশনস দরকার, যেখানে আপনি আপনার ইমোশনসগুলোকে, আপনার থটসগুলোকে শেয়ার করতে পারবেন। একটা বন্ধু মহল, প্রোডাক্টিভ ডিসকাশন, যেখান থেকে আমরা অনেক বেশি রিল্যাক্স থাকতে পারবো, স্ট্রেস ফ্রি থাকতে পারবো। কারণ স্ট্রেস থাকা মানেই শরীরে কর্টিসল, অ্যাড্রিনালিন হরমোনের আউটব্লাস্ট হওয়া, যেটা দীর্ঘমেয়াদী ক্ষেত্রে আমাদের শরীরে নানা রকম সমস্যা তৈরি করতে পারে। তাহলে স্ট্রেস ফ্রি থাকার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনার প্রপার অ্যাসোসিয়েশন। ফ্যামিলিতে সময় কাটান, বন্ধু মহলে সময় কাটান, ওয়ান্স ইন আ উইক কোনো জায়গায় ট্রাভেল করুন, কোনো আধ্যাত্মিক একটা মিশনের সঙ্গে যুক্ত হতে পারেন। যেভাবে আপনি রিল্যাক্স থাকতে পারেন, স্ট্রেস ফ্রি থাকতে পারেন, সেই বিষয়টার উপরে নজর রাখাটা খুব জরুরি। তাহলে পিকিউ এর ক্ষেত্রে এই 4টা জিনিস ইম্পর্টেন্ট: ইয়োর প্রপার ফুডিং, স্লিপিং, এক্সারসাইজিং অ্যান্ড স্ট্রেস ফ্রি লাইফ। এই 4টে জিনিসের মাধ্যমে আপনি আপনার পিকিউটাকে হাই করতে পারেন। নেক্সট যে পয়েন্টটা বলেছিলাম সেটা হচ্ছে আইকিউ, অর্থাৎ ইন্টেলিজেন্স কোয়েশনস। আমাদের কিন্তু অসাধারণ একটা মগজাস্ত্র আছে এবং এই মগজাস্ত্রটাকে নিয়মিত শান দেওয়াটা আমাদের কর্তব্য, আমাদের জরুরি। প্রত্যেক দিন আমরা কিছু না কিছু শিখছি, জানতেই হোক বা অজান্তেই হোক, এবং সেই শেখার মানসিকতাটা যদি আমাদের থাকে তাহলে দেখবেন আপনি প্রত্যেক দিন নিজের ইন্টেলিজেন্স লেভেলটাকে হাই করতে পারবেন এবং সেটা সুদূর প্রসারী একটা সুফল আপনাকে দেবে। যাদের আইকিউ হাই তারা কিন্তু অনেক বেশি ডিসিশন মেকার হতে পারে, ভালো ডিসিশন নিতে পারে, ঠিক আছে? তাই প্রত্যেক দিন কিছু শিখুন, নতুন কিছু শেখার চেষ্টা করুন, একটা নতুন কিছু পড়ার চেষ্টা করুন। যেই বিষয়ে আপনার আগ্রহ আছে সেই বিষয়ের কোনো বই চুজ করুন। প্রথম দিন 10 মিনিট, তারপরে 15 মিনিট, এইভাবে বাড়ানোর চেষ্টা করুন। দেখবেন বই পড়ার প্রতি আপনার একটা আগ্রহ তৈরি হবে। আর যারা রিড করে তারা প্রত্যেক দিন কিছু না কিছু গেইন করে। তাই ইন্টেলিজেন্স কোয়েশনসটাকে বাড়ানো খুব জরুরি। এখানে একটা কথা বলে রাখা দরকার, প্রত্যেক দিন যদি আপনি আইকিউটা না বাড়ান, অনেকে মনে করবে যে আমি তো অনেক কিছু শিখে নিয়েছি, আমার আর শেখার দরকার নেই, আমি এখানে কিছুদিন অপেক্ষা করি। একটা জিনিস মাথায় রাখতে হবে, আইকিউটা যদি না বাড়ে তার মানে ওটা ডাউন হচ্ছে। অর্থাৎ আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, আইকিউটা ঠিক এরকম, ধরুন আপনি একটা হাতে পাথর নিলেন, নিয়ে আকাশের দিকে ছুঁড়ে মারলেন এবং যতক্ষণ অবধি সেই পাথরটার মধ্যে পাওয়ার রয়েছে সে উপরের দিকে উঠছে, এবং একটা সময় যখন সে পাওয়ারলেস হয়ে পড়বে তখন সেই মুহূর্তে সে আবার নিচের দিকে নামতে শুরু করবে গ্র্যাভিটেশন পুলের ফলে, ঠিক আছে? খুব ফ্র্যাকশন অফ সেকেন্ডসে সে কিন্তু ওখানে স্টেশনারি থাকবে, স্ট্যাবল বা স্ট্যাটিক থাকবে। আমাদের আইকিউটাও ঠিক সেরকম, যদি এটা না বাড়ে তাহলে কিন্তু এটা কমে যায়। তাই সবসময় চেষ্টা করতে হবে প্রতিনিয়ত যেন আমাদের আইকিউটা বাড়তে থাকে। এটা হলো আমাদের জীবনের দ্বিতীয় ডাইমেনশন। তৃতীয় ডাইমেনশনের ব্যাপারে আসছি, সেটা হলো ইকিউ, অর্থাৎ ইমোশনাল কোয়েশন, আবেগ। আমাদের জন্ম হওয়ার পর থেকে যখন আমাদের সেন্স এলো তখন থেকেই কিন্তু আমরা ইমোশনের মধ্যে আছি, ইমোশনে চলছি। আমাদের রাগ, দুঃখ, ঘৃণা, আনন্দ, উত্তেজনা, এই সমস্তই কিন্তু ইমোশনস থেকে আসে। প্রথমেই বলি ইমোশনটা কি। মনে রাখবেন, ইংরেজিতে একটা কথা আছে, ইমোশন ইজ দ্য শ্যাডো অফ থটস। আপনার মাথায় যে চিন্তা আসছে
সেই চিন্তা থেকেই আপনার ফিলিং হচ্ছে, আর সেই ফিলিংয়ের আউটব্লাস্টটা হচ্ছে ইমোশন, আবেগ। একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরুন আপনি একটা জায়গায় গেলেন, সেই জায়গাটা প্রথমে আপনি দেখলেন, দেখে আপনার একটা ফিলিং এলো, সেই ফিলিং থেকে আপনার একটা খেয়াল আসলো, আর এই খেয়ালটাকে যদি আমি একটা অবজেক্ট ধরি, তাহলে সেই অবজেক্টের, আমরা জানি প্রত্যেকটা অবজেক্টের একটা শ্যাডো থাকে, ছায়া থাকে, তাহলে সেই ফিলিংটারই একটা শ্যাডো যেটা, সেটাই হচ্ছে ইমোশন। ঠিক আছে? ইমোশনটা অনেকটা আমাদের মাস্কের মতন, ঠিক আছে, একটা মুখোশের মতন। আর এই মুখোশটা কিন্তু আমাদের প্রতিনিয়ত চেঞ্জ হয়, পরিবর্তন হয়। আর একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি একটা পরীক্ষা দিয়েছেন, খুব ভালো পরীক্ষা দিয়েছেন, আপনার রোল নাম্বার ধরুন 506, ফর অ্যান এক্সাম্পল 506। এবার যেদিন রেজাল্ট বেরোচ্ছে সেদিন আপনি দারুণ টেনশনে আছেন, কি হবে কি হবে। রেজাল্ট নিতে যাওয়ার সময় এক বন্ধুর সঙ্গে আপনার দেখা হলো, আপনি তাকে জিজ্ঞেস করলেন, আরে আমার রেজাল্টটা কেমন হয়েছে দেখেছিস? ও বলল, তোর রোল নাম্বার কত? 506? না, তোর ইংরেজিতে কিন্তু খুব খারাপ রেজাল্ট। সঙ্গে সঙ্গে আপনার মুখটা দুঃখে ভরে গেল, আপনার ভেতরটা দুঃখে ভরে গেল, আপনার যেন পা এগোচ্ছেই না স্কুলের দিকে বা কলেজের দিকে। কিছু দূর যাওয়ার পরে আরেক বন্ধুর সঙ্গে দেখা হলো, সে বলল যে আরে তুই তো ইংরেজিতে দারুণ রেজাল্ট করেছিস, তোর রোল নাম্বার কত? 506। বলে আরেকজন বললো তো ভালো রেজাল্ট করিনি, ইংরেজিতে আমার খারাপ হয়েছে। ও বলছে না, ওটা 507, 506 রেজাল্টটা খুব ভালো হয়েছে, তুই তো 506, তোর রেজাল্টটা দারুণ হয়েছে। সঙ্গে সঙ্গে আপনার মুখটা আবার হাসিতে ভরে উঠলো। এই যে কোনো সময় দুঃখ, কোনো সময় হাসি, কোনো সময় আনন্দ, এগুলোই হচ্ছে এক একটা মাস্ক আমরা আমাদের মুখে পরে ফেলি, এবং সেটাই হচ্ছে আমাদের জীবনের সঙ্গে দারুণভাবে জড়িয়ে ইমোশন। আচ্ছা, ইমোশনসটাকে কি করে কন্ট্রোল করা যায়? মনে রাখবেন, যেহেতু ইমোশন একটা শ্যাডো, শ্যাডোকে কিন্তু আপনি ছোট বা বড় করতে পারবেন না। ঠিক আছে? শ্যাডোকে ছোট বা বড় করতে গেলে অবজেক্টটাকে ছোট বা বড় করতে হবে, অর্থাৎ থটসটাকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। আর থটসকে কিন্তু আপনি নিয়ন্ত্রণ এমনি এমনি করতে পারবেন না একা একা। থটসকে কন্ট্রোল করতে গেলে আপনাকে পজিটিভ অ্যাকশন নিতে হবে। পজিটিভ অ্যাকশন করুন, দেখবেন পজিটিভ অ্যাকশনের ফলে আপনার মধ্যে পজিটিভ থটস আসবে, আর পজিটিভ থটসটাই পজিটিভ ইমোশনকে রিফ্লেক্ট করবে। ঠিক আছে? মানুষের সঙ্গে যখন আমরা কমিউনিকেট করব, আমাদের কিন্তু মাথায় রাখতে হবে সেই মানুষটার ভালো দিকগুলোকে অ্যাপ্রিসিয়েট করা। হ্যাঁ, একটা মানুষের সবসময় ভালো দিক খুঁজে পাওয়াটা কঠিন, কিন্তু আমাদের ডিসকভার করতে হবে, করার চেষ্টা করতে হবে যে ওই মানুষটার কোন কোন জায়গা প্রশংসার যোগ্য। আপনি যখনই তাকে প্রশংসা করবেন সেই পয়েন্টে, সেই মেরিটে, দেখবেন একটা অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। একটা মানুষ যখন বাজেই ওয়ার্ডস ইউজ করছে, স্ল্যাং ওয়ার্ডস ইউজ করছে, ধরে নিতে হবে সেই মানুষটার প্রপার ভোকাবুলারি নেই সেই সিচুয়েশনটাকে ব্যাখ্যা করার, যার জন্যে সে ওই ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে বা ওই ধরনের অফেন্সিভ ওয়ার্ড ইউজ করছে। তাহলে ওয়ার্ডসটাকে না ধরে তার রিজনসটাকে ধরার চেষ্টা করতে হবে। এইভাবেই আমরা একটা ইমোশনাল বন্ডিং তৈরি করতে পারি একে অপরের সঙ্গে। ঠিক আছে? এবং ইমোশনটা যখন আমাদের কন্ট্রোল হবে, আমাদের ইকিউটা কিন্তু অনেক হাই হয়ে যাবে। তাহলে ইকিউটাও আমাদের জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। এবং ফাইনালি যেই পার্টটার কথা আমরা ডিসকাস করব, সেটা হচ্ছে এসকিউ, যেটাকে আমরা বলছি স্পিরিচুয়াল কোশেন্ট। আচ্ছা, স্পিরিচুয়াল কোশেন্টটাকে কিন্তু আমি কোনো আধ্যাত্মিকতার সঙ্গে তুলনা করছি না বা বলছি না। ঠিক আছে? আপনি যে কোনো ধর্মাবলম্বীর মানুষ হতে পারেন। এখানে এসকিউ মানে হচ্ছে পারপাস অফ লাইফ। আপনার জীবনের লক্ষ্য কি? আপনি কোন জায়গায় নিজেকে দেখতে চান একটা সার্টেন টাইম পরে? কেন মানুষ আপনার কথা মনে রাখবে? কেন কমিউনিটি আপনার কথা মনে রাখবে? আপনি কি দিতে চাচ্ছেন সমাজকে, এই পৃথিবীকে? দ্যাট ইজ ইয়োর এসকিউ। পৃথিবী ছেড়ে এমন বহু মানুষ চলে গেছে, কিন্তু তাদের যে লেগেসি মানে হচ্ছে যেটা তারা ছেড়ে গেছে, সেই জিনিসটা আমরা আজও মনে রেখেছি। এবং সেই জন্যেই তারা এমন একটা স্থান থেকে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, যেটাকে আমরা এখনও একটা সম্মানের সঙ্গে তাদের কথা মনে করি। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে যদি আমি এটাকে বলতে চাই, যেমন ধরুন দুটো মানুষ, দুজনই শিক্ষকতা করছে, দুজনই খুব পরিশ্রম করছে, দুজনই খুব ভালো করে ছাত্রদের পড়াচ্ছে, কিন্তু একজনের পারপাস হচ্ছে
অনেক বেশি রোজগার করব, অনেক বেশি ছাত্র হবে, আমার বেশ কিছু চাহিদা পূরণ করতে হবে, আমার একটা বড় বাড়ি বানাতে হবে, একটা লাক্সারিয়াস গাড়ি কিনতে হবে, আমার পরিবারে আমার 2 বোন আছে তাদেরকে বিয়ে দিতে হবে, আমার প্রচুর অর্থের প্রয়োজন। এই পারপাস নিয়ে সে শিক্ষকতা করছে। আর আরেকজন শিক্ষক রয়েছেন যার পারপাস হচ্ছে সমাজের এমন অনেক অনগ্রসর মানুষ রয়েছে যাদের শিক্ষাটা প্রয়োজন, যাদেরকে অনেক বেশি সমাজের মূল স্রোতে আনাটা জরুরি। আমি তাদেরকে এই সমাজের মূল স্রোতে নিয়ে আসব, আমি পরিশ্রম করব, আমি অনেক বেশি করে তাদেরকে উৎসাহ দেব যাতে তারা তাদের জীবনে দারুণভাবে সফলভাবে দাঁড়াতে পারে। তাহলে দুজন কিন্তু একই কাজ করছে, কিন্তু দ্বিতীয় ব্যক্তির এসকিউটা কিন্তু অনেক হাই। ঠিক আছে, আমি কিন্তু কখনোই বলছি না প্রথম ব্যক্তি খারাপ কাজ করছে, তিনিও ভালো কাজ করছে, কিন্তু তার পারপাস অফ লাইফ এবং দ্বিতীয় জনের পারপাস অফ লাইফের মধ্যে বিস্তর ফারাক আছে। ঠিক আছে, তো পারপাস অফ লাইফটা হচ্ছে আপনি আপনার জীবন দিয়ে বা আপনার কাজ দিয়ে বা আপনার অস্তিত্ব দিয়ে এই প্রকৃতির জন্য, এই সমাজের জন্য কি করছেন, কি রেখে যাচ্ছেন, দ্যাট ইজ ইউর এসকিউ। তাহলে এটাকে হাই করা আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ। তাহলে এই 4টি জিনিসের সংমিশ্রণে যখন আমরা নিজেদেরকে পরিপূর্ণ করে তুলতে পারি, তখন আপনি কি হবেন জানেন? আপনি প্রকৃত সুখী হতে পারেন, আপনি আনন্দে থাকতে পারেন, মানুষ আপনার সংস্পর্শকে অনেক বেশি পছন্দ করবে, মানুষ আপনাকে সম্মান করবে, আপনার জীবনে টেনশন থাকবে না, আপনি অনেক উন্নত জীবনের অধিকারী হয়ে উঠবেন। তাহলে এই 4টে ডাইমেনশন, PQ, IQ, EQ অ্যান্ড SQ, এই 4টি জিনিসের সংমিশ্রণে, এই 4টি জিনিসের ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা হয়ে উঠতে পারি একজন প্রকৃত মানব। আশা করি এই তথ্যগুলো আপনাদেরকে সাহায্য করবে। আপনাদের যদি কোনো ওপিনিয়ন থাকে, কোনো মন্তব্য থাকে, কমেন্ট করে জানান, আমি সেগুলো পড়ব এবং চেষ্টা করব আপনাদেরকে রেসপন্স করার। আমি নিয়মিতভাবে লাইভ স্ট্রিমেও আপনাদের সামনে আসছি, সাধারণত রবিবার করে বিভিন্ন লাইফ ডেভেলপমেন্ট স্কিলস নিয়ে আপনাদের সামনে আসছি। আপনারা আমার সঙ্গে যুক্ত হন লাইভ স্ট্রিমে এবং আপনাদের প্রশ্ন সরাসরি আমাকে করুন, আমি চেষ্টা করব আমার সীমিত সাধ্যের মধ্যে আপনাদের সেই প্রশ্নগুলোকে জবাব দেওয়ার। আজকের ভিডিওটা এইটুকুই। যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। খুব ভালো থাকবেন।